নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি। আলোচ্য উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল 1964 সালে। তবে উপন্যাসটি কথা সাহিত্য নামক পত্রিকায় 1366 বঙ্গাব্দ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি শুরু হয়েছিল একটি ট্রিলজি লেখার বাসনাকে কেন্দ্র করে। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুলকথা, যেগুলি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। এখানে রয়েছে 3টি নারীর জীবন ইতিহাস। প্রথম প্রতিশ্রুতি হলো তারই প্রথম সিঁড়ি বা পদক্ষেপ। এই বিশাল উপন্যাসটির জন্য লেখিকা পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার। কাজেই বুঝতে পারছো এই উপন্যাসটি নিছক কোনো উপন্যাস নয়। প্রথম প্রতিশ্রুতির প্রধান চরিত্র হলো সত্যবতী, যার 8 বছর বয়স, 8 হাত বৃন্দাবনী শাড়ি পরা, কানের সার মাকড়ি, পায়ে ঝাঁঝর মল। এই হলো সত্যবতীর প্রাথমিক পরিচয়। এই সত্যবতীর মধ্যে লুকিয়ে ছিল এক অদ্ভুত নারী সত্তা, যে সত্তা তৎকালীন সময়ে একেবারেই বিরল। শুধু তৎকালীন সময়ে নয়, বর্তমান সময়ে নারীরা কতটা সুরক্ষিত? এখনো কি হয়নি নারী নির্যাতন, বধূ নির্যাতন? এখনো তো হচ্ছে, কিন্তু কটা মেয়ে প্রতিবাদী হয়ে ওঠে? সেই সময়ে এই সত্যবতী কোনো ভয় ভীতি ছাড়াই মুখ খুলেছে সমাজ কুসংস্কারের বিরুদ্ধে। আশাপূর্ণা দেবী এত সুন্দর ভঙ্গিতে উপন্যাসটি লিখেছেন যে এটি পড়ার সময় কখনোই আমাদের মনে হয় না নেহাতি একটা গ্রন্থ পড়ছি। পাঠকের মনে হবে যেন এক লড়াকু কাল্পনিক চরিত্র চোখের সামনে উপস্থিত হয়েছে, যে নারী কেবল নিজের পথটাই তৈরি করেনি, খুলে দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য রথ চলার সুবিস্তৃত পথ। যাই হোক, সরাসরি উপন্যাসের আলোচনায় চলো প্রবেশ করা যাক। উপন্যাসের প্রথমেই লক্ষ্য করা গেছে সত্যবতীর গৌরীদান পদ্ধতিতে বিয়ে হয়েছিল বাল্যকালে, কিন্তু এখনো ঘরবসত হয়নি তার। সত্যবতী সে যুগে দাঁড়িয়ে যে ধরনের চিন্তা ভাবনা কল্পনা করত, তার সমবয়সী বাকি মেয়েরা তা কল্পনা করতে পারত না। সত্যবতীর সাহসিকতা দেখে অবাক হন তার পিতা রামকালী চাটুর্যে। সত্যবতী এই প্রবল পরাক্রম দিকটি পেয়েছিল তার বাবা রামকালীর থেকে। লেখিকা তাই রামকালীর ছেলেবেলার কিছু অংশ তুলে ধরেছেন। রামকালী তখন সবেমাত্র উপনয়ন হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণের ছেলে তার পৈতে হয়েছে। এই রামকালীর ওপর একদিন তার বাবা ভার দিয়েছিলেন বাড়ির গৃহদেবতা জনার্দনের সেবা করার। এই জনার্দন কথার অর্থ হলো নারায়ণ সেবা। রামকালী তো প্রবল উৎসাহে সেই দায়িত্ব গ্রহণ করে বিশাল উৎসাহে ঠাকুর সেবা করলেও একটু ভুল হয়ে যায় তার। সেটি হলো ভগবানকে ফুল ফল মিষ্টান্ন দিলেও জল দিতে ভুলে যান তিনি। সেটি নজরে পড়ে রামকালীর পিসি মোক্ষদার। মোক্ষদা এই কথাটি রামকালীর বাবা তথা জয়কালীকে বলে দেবার পর বাড়িতে একটা হুলুস থুলুস পড়ে যায়। রামকালী তো একটা বিশাল বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে। তো কি সে ঘটনা? রামকালীর পিতা জয়কালী তো রেগে আগুন। তিনি ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে খরম পেটা করেন। খরম পেটা খেয়ে রামকালী বারবার বলতে থাকে, আমি জল দিয়েছি। তা শুনে পিসি মোক্ষদা জানায়, দিয়েছিলি তো জল গেল কোথায়? রামকালী তখন বলেন, ঠাকুর জল খেয়ে ফেলেছে। কথাটি শোনা মাত্র বাবা ও পিসি রামকালীকে বলেন, বেয়াদব ছেলে, ঠাকুরে কি কখনো জল খায়? ঠিক তখনই রামকালী বলেন, জানোই যখন ঠাকুরের জল খায় না তখন দাও কেন? তৎকালীন সময় পরিপ্রেক্ষিতে এই এক বিরাট প্রশ্ন। সেই খরম পেটা খাবার পর রামকালীর পক্ষে বাড়িতে থাকা আর সম্ভব হয়ে ওঠেনি। রামকালী রাতারাতি গৃহত্যাগ করেছিল। এই রামকালী ব্রাহ্মণের ছেলে হয়ে গ্রহণ করেছিল কবিরাজি পেশা। এই কবিরাজি পেশা হলো বৈদ্য ব্রাহ্মণের কাজ, কিন্তু রামকালী পূজারী ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়ে এক রাজবৈদ্যের কাছে এই কবিরাজি বিদ্যা লাভ করেছিল।
বহু বছর পর যখন রামকালী দেশে ফিরে আসেন, তখন রামকালী প্রভূত এক ব্যক্তি, ঐশ্বর্যশালী এবং ক্ষমতাবান এক কবরেজ, যে কবরেজের ওষুধ মরা মানুষকেও প্রাণ ফিরিয়ে দেয়। ধীরে ধীরে রামকালী হয়ে ওঠে এক সেবাপরায়ণ মানুষ। গ্রামে বহু ব্রাহ্মণ থাকলেও রামকালীর জুড়ি মেলা ভার। রামকালী নিজ বিদ্যা দিয়ে গ্রামের মানুষের সেবা করেন। সেই গ্রামে রামকালীর মতো সমতুল্য ব্যক্তি কেউ ছিল না। এই ক্ষেত্রে রামকালী তার ক্ষমতা ও অর্থের দ্বারা মানুষের হিত সাধনে বদ্ধপরিকর। গ্রামের আর 5 জন কুসংস্কারাচ্ছন্ন লোকও রামকালীর কাছে বশ্যতা স্বীকার করে। সেই রামকালীর সাথে বিয়ে হয় ফেলু বাণিজ্যের কন্যা ভুবনেশ্বরী। এই রামকালী ও ভুবনেশ্বরীর একমাত্র কন্যা হলো সত্যবতী। সে যুগের পরিপ্রেক্ষিতে এটা কম আশ্চর্যের নয়। যে সময়ে 14-15টি সন্তান ছিল স্বাভাবিক ব্যাপার, সেখানে রামকালীর একমাত্র সন্তান, তাও আবার সেটি কন্যা সন্তান। নানান নিষেধাজ্ঞা দেখতে দেখতে বড় হয়েছিল সত্যবতী, কিন্তু তার মন কিছুতেই সায় দেয়নি তাতে। তাই বারবার প্রশ্ন তুলেছে, মেয়ে মানুষ বলে মানুষ নয়। সত্যবতী দেখে মেয়ে মানুষের পড়াশোনা করতে নেই। তেমনি এবার দেখেছে জটাদা তার বউকে প্রায় মেরে ফেলতে চেয়েছিল। তার বিরুদ্ধেও প্রতিবাদ করেছিল সত্যবতী। বারবার সমাজের কুসংস্কারের বিরুদ্ধে গর্জে উঠেছে সে। সত্যবতী জানায় মেয়ে মানুষ কেন লেখাপড়া করবে না, মেয়েরা পুঁথি ছুঁলে কেন পাপ, সেটা যুক্তি দিয়ে বোঝাতে বলে তাকে। সত্যবতী তখন জানিয়েছে বিদ্যার দেবী সরস্বতী, তার হাতে থাকে 4 বেদ, তিনি একজন মেয়ে। তাহলে বিদ্যার দেবী মেয়ে কেন? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। এছাড়াও সত্যবতী দেখেছে মেয়েদের মনে সারাক্ষণ কেবল ভয়, ভয়, সমাজকে ভয়, স্বামীকে ভয়, সতীনকে ভয়, শ্বশুর শাশুড়িকে ভয়, শুধু ভয় আর ভয়। মেয়েদের এত কিসের ভয়? তাই সত্যবতী ভয়কে জয় করবার সাহসিকতা দেখিয়েছে। সত্যবতীর সাথে বিয়ে হয়েছিল নবকুমারের, যে একেবারেই ব্যক্তিত্বহীন চরিত্র। নবকুমারের মা এলোকেশী, যাকে নবকুমার জমের মতো ভয় পায়। তবে স্ত্রী সম্পর্কে একটা রোমান্টিক মেজাজ ছোটবেলা থেকেই নবকুমারের মধ্যে ছিল। নবকুমার ভাবে বউ মানে এক কাঠ পুতুলের মতো রমণী, যদিও নবকুমারের কপালে জুটেছিল সম্পূর্ণ বিপরীত এক নারী। সত্যবতী যখন শ্বশুরালয়ে আসে, তখন নবকুমার দেখে বউয়ের এক ভিন্ন রূপ, যার চোখে ঠিকরে বেরোচ্ছে আগুনের ঝলসানি, অদ্ভুত এক চাহনি। নবকুমার তার বউকে দেখে কুল কিনারা পায় না। কাজেই উপন্যাসের মধ্যে দেখতে পাওয়া গেছে একদিকে প্রবল দৃপ্তময়ী নারী সত্যবতী, অন্যদিকে তার মেরুদণ্ডহীন স্বামী নবকুমারকে। এই স্বামীকে নিয়ে কিভাবে সংসার করবে সত্যবতী? তবে তার স্বামীকে উন্নয়নের পথে আনার জন্য চেষ্টার ত্রুটি রাখেনি সত্যবতী। শ্বশুরবাড়িতে এসে দজ্জাল শাশুড়ির কটূক্তি অত্যাচারে সত্যবতী ভেঙেছে, তবু মচকায়নি। তাই শাশুড়ির হাতে কিল খাবার পর সত্যবতী প্রশ্ন তুলেছে, মারলে কেন আমায়? এলোকেশী চমকে ওঠেন বৌমার এই অস্বাভাবিক বাজের মতো কণ্ঠস্বর শুনে। এলোকেশী ভাবে, এই কি ডাকাতে বউ এসেছে তার ঘরে? অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি সত্যবতী। আর তাই যখন সে শোনে তার শ্বশুর মশাই ব্রাহ্মণ হয়ে এক বাগদীর নারীর সাথে পরকীয়ায় জড়িত, তখন এই সত্যবতী আর তার শ্বশুরের ওপর শ্রদ্ধাশীল থাকতে পারেনি। চরিত্রহীন শ্বশুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে অস্বীকার করেছে। সেই সময় প্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে বউয়েরা তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার সাহস পেত না, সেখানে সত্যবতী এহেন আচরণ ভাবাই যায় না। শুধু তাই নয়, সত্যবতী প্রতিবাদ করে বলে, এমন চরিত্রহীন মানুষের শালগ্রাম শিলা সেবা করা মানায় না। সেই যুগের সমাজ তাই সত্যবতীকে পাগল বলে। কেউ কেউ বলতে থাকে এলোকেশীর কপালে এক পাগল বৌমা জুটেছে। এরপর দেখা যায় সত্যবতী তার স্বামী নবকুমারকে জানায় সে কলকাতায় যাবে, সেখানে বাসা করে থাকবে।
তাতে নবকুমার অস্বীকৃত হয়ে বলে, মেয়ে মানুষ বিদেশে গেলে জাত যাবে, তাছাড়া সেখানে কলের জল খেতে হবে, তাই তাদের বিদেশে যাওয়া চলবে না। যদিও সত্যবতী নিজ জেদে অটুট। আসলে সংসার ভাঙা সত্যবতীর লক্ষ্য ছিল না, তার লক্ষ্য হলো শিক্ষায় শিক্ষিত হওয়া, ছেলেদের শিক্ষিত করে মানুষ গড়ে তোলা। অনেক চেষ্টায় পরবর্তীতে নবকুমার রাজি হয় কলকাতায় গিয়ে চাকরি নেবার। যদিও এর মধ্যে ঘটে গেছে আরো অনেক ঘটনা। তার মধ্যে একটি হলো রামকালীর মা দীনতারিণীর মৃত্যু, পরপরই রামকালীর বাড়ির চাল আগুনে পুড়ে যাওয়া, তারপর রামকালীর স্ত্রী ভুবনেশ্বরীর মৃত্যু উপন্যাসটিকে করুণার রস জাগিয়েছে। যাই হোক, উপন্যাসের মধ্যে দেখা গেছে 3 সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে কাটে সত্যবতীর সংসার। 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জননী সত্যবতী। প্রকৃতপক্ষে সত্যবতী দেখেছে নারীর জীবনকে, তাই প্রতিনিয়ত কন্যা সুবর্ণলতাকে আশ্বস্ত করে লেখাপড়া করবার। সত্যবতী তার কন্যা সুবর্ণকে জানায়, তোকে স্কুলে পাঠাবো, পাশের পড়া পড়াবো, দাদারা যেমন কলেজে যায় তেমনই। কিন্তু আফসোস, সত্যর শাশুড়ি এলোকেশী তার ইচ্ছাকে পূরণ হতে দেয়নি। ছোট্ট বালিকা সুবর্ণকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে এসে সত্যবতীর অগোচরে বিয়ে দেওয়া হয় সুবর্ণলতার। হ্যাঁ, সত্যবতীর অনুমতিটুকুও নেওয়ার প্রয়োজন মনে করেনি এলোকেশী, যা দেখে হতবাক হয়ে ওঠে সত্যবতী। সে ভাবতেই পারেনি নবকুমার এমন কাজ করবে বলে। জীবনের সেরা আঘাতটা সত্যবতী এখানেই পেয়েছে। শত চেষ্টাতেও নিজের মেয়েকে বাঁচাতে পারল না, তাই কষ্টে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় সত্যবতী। শেষে তার মনে হয়েছে সত্যবতী হেরে গেছে, নিজের কাছে, সমাজের কাছে, স্বপ্নের কাছে। তাই অভিমানে সত্যবতীর সিদ্ধান্ত নেয় সে সংসার ত্যাগ করবে। সত্যবতী চলে যায় কাশীতে বাবা রামকালীর কাছে। পরিশেষে নিজের পথ সত্যবতী বেছে নেয়। এখানেই উপন্যাসটি শেষ হয়েছে। এরপরই লেখিকা চলে গেছেন উপন্যাসের 2য় পাঠ সুবর্ণলতায়। আসলে সত্যবতীর মতো নারীরা শেষ হয়ে যায় না, তারা জন্মায় কালে কালে, যুগে যুগে। যেসব নারীরা সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করে চলে অবিরত, তারাই তো সত্যবতী। তারা কি সত্যবতী নয়? এই রকম নারীরা নিজের এবং অন্য নারীদের চলার পথকে প্রেরণা যোগায়। আসলে এই ধরনের নারীরাই হলো সত্যবতী। সত্যবতীর এই কাহিনীটি বেশ বড়, প্রায় 542 পাতার উপন্যাস। তবে উপন্যাসটি আকারে বড় হলেও এর গ্রন্থচয়ন, চরিত্রের সংলাপ ও কাহিনী পাঠকের চিত্তে রস সৃষ্টি করে। তাই উপন্যাসটি পড়তে পাঠকের কখনোই ক্লান্তি লাগে না। এই এত বড় উপন্যাসটিকে একটা ভিডিওতে আলোচনা করা খুবই কঠিন। তথাপি আমি আমার মতো করে চেষ্টা করেছি উপন্যাসটিকে তুলে ধরার। আশা করব আমার এই ভিডিওটি পাঠকের কাজে লাগবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদিও আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।